আমাদের সামনে একটি প্রথম বাক্য এসছে, সে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যে এক বাঘের পা খোড়া হইয়া গিয়েছিল, এই বাক্যটা রয়েছে। তো এই বাক্যটা দেখে আমাদের যেটা মনে হবে যে এই বাক্যটা কোন টেন্সে আছে, প্রথমে ভাবার চেষ্টা করতে হবে। দেখো, ক্রিয়া সবসময় বাংলা বাক্যের শেষে থাকে, একদম শেষে থাকে। এটা বেশিরভাগ বাংলা বাক্যের ক্ষেত্রে এটা আমরা প্রযোজ্য, এটা হয়, আমরা দেখতে পাই। তো ক্রিয়া অবশ্যই কিন্তু চেনার চেষ্টা করতে হবে এবং যেখানে ক্রিয়া থাকবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখন যে ক্রিয়াটা আছে এখানে সেটা লেখা আছে যে খোড়া হইয়া গিয়েছিল। এই যে হইয়া গিয়েছিল কথাটা দেখতে পাচ্ছ, দেখো দেখুন লেখা আছে ল লে লাম, লেখা আছে কি লেখা আছে এখানে, লেখা আছে ল লে লাম। তো ল লে লাম থাকলে কি হয়, ল লে লাম, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। ল লে লাম এবং ত তে তাম, এই কথাগুলো থাকা মানে সেটা সাধারণত পাস্ট টেন্সকে নির্দেশ করে, অতীতকালকে নির্দেশ করে। তো যেহেতু ললেলাম বা ততেতাম থাকলে পাস্ট টেন্স হয়, সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে এই ল কথাটা এখানে এর মধ্যে আছে, ললেলামের মধ্যে, অর্থাৎ এটা পাস্ট টেন্স। আবার যেহেতু এটা স্টোরি বা একটা গল্পমূলক একটা বাক্য, তাই এটা কিন্তু অবশ্যই পাস্ট টেন্সে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করি এই কথাটা তোমরা বুঝতে পেরেছো যে স্টোরি লিখতে গেলে আমাদেরকে পাস্ট টেন্স মেনটেন করতে হবে, অর্থাৎ পাস্ট টেন্সের যে ভার্বটা এখানে রয়েছে সেই ভার্বটা আমরা এখানে প্রয়োগ করব। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে এমন ক্রিয়া আছে যেটার ব্যবহারটা আমরা বুঝতে পাচ্ছি বা পাচ্ছি না। দেখো, বোঝা না বোঝার ক্ষেত্রে একটা কথা এখানে রয়েছে, হইয়া গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্রিয়া রয়েছে, হইয়া গিয়েছিল। তো এখানে অবশ্যই আমরা একটা সূত্র বা একটা নিয়ম মনে রাখবো, বিভিন্ন বাক্যের ক্ষেত্রে এটা খুবই উপকার হবে। সেটা কি, হওয়া কথার সাথে যদি যাওয়া গিয়েছে এমন, হওয়া কথার সাথে যদি যাওয়া গিয়েছে এমন কথা যুক্ত থাকে, তার একটা নির্দিষ্ট ভার্ব আছে। সেই ভার্বটা কিন্তু কখনোই বি ভার্ব নয়, সেই ভার্বটা কিন্তু অবশ্যই ডু ভার্বের মতন হবে, কিন্তু বি ভার্বের মতন আচরণ করবে। অর্থাৎ হওয়ার জন্য একটা বি আছে, আর যাওয়া বা গিয়েছে এর মধ্যে একটা ডু ভার্বের সেন্স আছে। তাই দুটো অ্যামালগাম করে এমন একটা ডু ভার্ব আমরা ব্যবহার করব যার মধ্যে বি ভার্বের ব্যবহার থাকবে আবার ডু ভার্বের ব্যবহার থাকবে। সেটা হচ্ছে বিকাম। এই শব্দটা মনে রাখবে, এই ডু ভার্বটা কিন্তু সবসময় কার্যকরী। বিকাম কথাটা কখন ব্যবহার করব, হওয়া কথার সাথে যাওয়া বা গিয়েছে এমন যদি কোনো আমরা শব্দ দেখতে পাই রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই হওয়া কথা কিন্তু আমরা বিকাম ব্যবহার করব। এবং বিকামের পরে যে শব্দটা বসবে সেটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ হবে বেশিরভাগ ক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ বিকামের পরে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই বাক্যে ক্রিয়াটা বুঝতে পারলাম। এবার এই হওয়া কথার আগে যে শব্দটা বসে আছে খোড়া, এই খোড়া কথাটা হচ্ছে একটা বাঘের যে অবস্থা, সেই কোন অবস্থায় সে রয়েছে সেটাকে নির্দেশ করছে। তাই যেহেতু আমরা বিকাম ব্যবহার করব, তাই খোড়া শব্দটার অর্থ কি, খোড়া শব্দের অর্থ হচ্ছে লেম। তাহলে লেম মানে হচ্ছে খোড়া। তো এই খোড়া শব্দটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ হিসাবে এখানে বসবে। কি হিসেবে বসবে, অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। এটা কিন্তু অ্যাডজেক্টিভ একটা পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ অংশ, যা বিকাম শব্দটার সাথে বসবে। এবার বিকাম যখন বাক্যে বসবে, সেখানে কিন্তু আমরা কোনো ওয়াজ ওয়ার ব্যবহার করব না। এটা কিন্তু অনেকে ভুল করে, যে যখনই বাক্য কোনো ট্রান্সলেশন হয় যে যেই পাস্ট টেন্স হবে ওয়াজ আর বসিয়ে দেবে। ওয়াজ আর কিন্তু বাক্যে কখনোই যখন তখন যেখানে সেখানে বসবে না। কখন বসবে না, কখন বসবে, এই নিয়ে আমরা পরে একটা ভিডিওতে দেখে নেব। তো এই বাক্যে মূল সাবজেক্টটা হচ্ছে কিন্তু একটা বাঘ বা বাঘের পা। এখন পাটা কার, পাটা কিন্তু বাঘের। আমাদের এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, কোনো শব্দের সাথে র বা এ যুক্ত থাকা মানে হচ্ছে সে কিন্তু মূল সাবজেক্ট হতে পারে না, সে কিন্তু মূল সাবজেক্ট হয় না। তারপরে যে নাউনটা থাকে বা শব্দটা থাকে সেটা কিন্তু মূল সাবজেক্ট হয়। কিন্তু এই বাক্যে আমরা যাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাঘের পা, অর্থাৎ পাটা কিন্তু বাঘেরই অংশ। তাই একই অঙ্গ বলে, অঙ্গেরই একটা পার্ট বলে আমরা কিন্তু আলাদা করে পাটাকে মেনশন করব না। আমরা কি মেনশন করব, বাক্যটাকেই মেনশন করব সাবজেক্ট হিসাবে। তাহলে বাক্যটা কেমন হতো সেই বাক্যটা এবার আমরা দেখে নেব। ওয়ান ডে ওয়ান্স আপন এ টাইম লং এগো। এই যে প্রথমে যে অ্যাডভার্বগুলো আমি বসিয়েছি সময়কে নির্দেশ করার জন্য, এই অ্যাডভার্বগুলোর ব্যবহার কিন্তু আমাদেরকে জানতে হবে।
কারণ যে কোনো গল্প লেখার ক্ষেত্রে এই অ্যাডভার্বগুলো যদি আমরা শুরুতে না বসাই, গল্পের যে পরিপূর্ণতা সেটা কিন্তু প্রকাশ পায় না। এখন বলতেই পারো যে আমার এখানে তো কোনো উল্লেখ করা ছিল না, কোনো একদিন এই কথাগুলো তো উল্লেখ করা ছিল না, বা অনেক বছর আগে কথা তো উল্লেখ করা ছিল না। অ্যাকচুয়ালি উল্লেখ সবসময় সব কিছু বাক্যে বলে দেবে এমন নয়, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। সেই বুঝেই তোমাকে কিন্তু ব্যবহারটা শিখতে হবে। যত তুমি এগুলো প্র্যাকটিস করবে আস্তে আস্তে আরও বেশি ক্লিয়ার হবে। তো এই যে শব্দগুলো আমরা ব্যবহার করেছি এর মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো। সেই ব্যবহারটা যাই হোক না কেন এই কটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যেটা মনে হবে তখনই সেটা ব্যবহার করবে। এবার কি লেখা আছে? এ টাইগার। এখন এ টাইগার কেন? ওই যে এক কথা লেখা আছে, এবং যেহেতু বাক্যটা প্রথমবারের জন্য বাক্যে ব্যবহার হচ্ছে, কোনো নাউন যদি প্রথমবারের জন্য বাক্যে ব্যবহার হয় তাহলে মনে করবে যে তার আগে কিন্তু একটা আর্টিকেল বসাতে হবে, সম্ভবত সেটা এ বা অ্যান এর মধ্যেই হয়। দি সাধারণত বসে না, আবার এখানে এক কথা উল্লেখ আছে, এক মানে কিন্তু ওয়ান না, এই এক মানে হচ্ছে কোনো এক বাঘের, নির্দিষ্ট করে না, কোনো এক। আর ওয়ান মানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে, একটাই বাঘ। এখন সেখানে একটাই বাঘ ছিল, তাহলে এক বাঘ মানে কোনো একটা বাঘ, তাই এই সেন্সে কিন্তু আমরা এখানে আর্টিকেল এ বসাচ্ছি। তাহলে এ টাইগার। এবার দেখো লেখা আছে বিকেম। এই বিকেমটা কেন হলো? ওই যে বললাম হইয়া গেছিল এর যে ভাব, তার ভাবটা কি না বিকাম। তো বিকাম শব্দটা হচ্ছে মূল ভাব, মানে বেস ফর্ম বা ভিওয়ান ফর্ম। যেহেতু পাস্ট টেন্সে বসছে, এ নিজেই ডু ভার্ব, বিকাম নিজে একটা ডু ভার্ব, তাহলে সরাসরি বিকামের পাস্ট ফর্ম বিকেম আমরা করে দেবো। বিকামের পাস্ট ফর্ম বিকেম বসালাম, আমি কিন্তু ওয়াজার বসাইনি, এটা কিন্তু সুপারফ্লুয়াস, ওয়াজার এখানে আসবে না। ওকে, তো এখানে যদি আমি ওয়াজার না বসাই তাহলে শুধু সরাসরি কি বসলো? বিকেম বসলো। লেম, কি লেখা আছে? লেম। এই লেমটা কি না বিকেমের অ্যাডজেক্টিভ রূপ। আবার দেখো অবলিক যেটা লিখেছি, লেম অফ ওয়ান লেগ। এখন অনেকে প্রশ্ন করতে পারে আমি শুধু তো লেম বসাতে পারি, আবার ওয়ান লেগ, লেম অফ ওয়ান লেগ কথাটা কেন ব্যবহার হলো? আদৌ কি ঠিক না ভুল? দেখো অবশ্যই যুক্তিসঙ্গতভাবে আমাকে উত্তর দিতে হবে বা শিখতে হবে। এখানে লেখা ছিল যে এক বাঘের পা খোড়া হয়ে গেছিল, গল্পের মধ্যে লাইনের মধ্যেই লেখানো আছে সে পা খোড়া হয়ে গেছিল। নিশ্চয়ই একসাথে দু তিনটে পা খোড়া হতে পারে না, তাহলে লেখা থাকতো পা গুলো খোড়া হয়েছিল। একের বেশিও যদি হয়, দুটো পা ধরে নিলাম, দুটো পা খোড়া হয়েছিল, তাহলে কিন্তু পা গুলো বলতে হবে, পা বল থাকবে না। তাহলে পা আর পা গুলো এর মধ্যে পার্থক্য আছে, বাঘে তো চারটে পা হয়, তাহলে শুধু পা মানে হচ্ছে একটা সিঙ্গেল পা। সেটাকে আমি রিপ্রেজেন্ট করার জন্য লেম অফ ওয়ান লেগ এই কথাটা ব্যবহার করেছি। কারণ যখনই কোনো ব্যক্তির পা খোড়া হয়, একসাথে তো দুটো পা খোড়া হয়, এরকম তো আমরা বলি না একটা পা খোড়া হয়, একটা চোখ কান হয়, এরকম বলা হয়। এবার ব্লাইন্ড মানে সে টোটালি ব্লাইন্ড, কিন্তু ব্লাইন্ড অফ ওয়ান আই, আই মানে হচ্ছে সে একটা চোখে খারাপ, একটা চোখে সে অন্ধ। তো এই বিষয়গুলো, ছোটো ছোটো বিষয়গুলো তোমাদের কিন্তু জানতে হবে বা শিখতে হবে। আশা করি এই লাইনটার অর্থ তোমরা বুঝতে পেরেছো। এবার অনেকে বলতে পারে যে আমি যদি এখানে বিকেম কথাটা ব্যবহার না করি, আমি যদি ওয়াজ আর এর ব্যবহারটা করি তাহলে কি হবে? অবশ্যই হবে। এ টাইগার ওয়াজ লেম অফ ওয়ান লেগ বা শুধু লেম। এখন এখানে ওয়াজ আর বিকেমটার মধ্যে একটা পার্থক্য আছে। ওয়াজ আর বিকেমের মধ্যে একটা বিরাট বড় পার্থক্য হলো, মনে করো তুমি কিছু অবস্থার মধ্যে আছো, অর্থাৎ ভালো বা খারাপ যে কোনো একটা অবস্থা, আমি ভালো আছি, এটা আমার এখনকার অবস্থানকে নির্দেশ করছে। তাহলে এটা হবে আই অ্যাম ওয়েল বা আই অ্যাম গুড, যে কোনো একটা বলতে পারো। কিন্তু যদি বলা হয় যে আমি খারাপ হয়েছি, আমি ভালো হয়েছি, তার মানে বোঝাচ্ছে তুমি আগে খারাপ ছিলে এখন ভালো হয়েছো, বা আগে ভালো ছিলে এখন খারাপ হয়েছো, অর্থাৎ একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যখন পরিবর্তন হবে, একটা থেকে একটা পরিবর্তন হবে, তখন কিন্তু সেখানে বিভাব হিসেবে কিন্তু অ্যামিজার বা ওয়াজার বসে না। একটা পা খোড়া হয়েছিল, তার মানে খোড়া হওয়ার আগে তার প্রত্যেকটা পা কিন্তু সুস্থ ছিল, অর্থাৎ সুস্থ থেকে তার পাটা হয়েছে খোড়া। অর্থাৎ এই যে পরিবর্তন হয়েছে, এখানে কিন্তু বিভাবটা বসাবো না, আমরা এখানে বিকামটা বসাবো, যেটা পরিবর্তন হওয়ার ক্ষেত্রেই বসে। সে ক্লান্ত হয় বা ক্লান্ত ছিল, আর ক্লান্ত হয়েছিল, দুটোর মধ্যে পার্থক্য আছে। ক্লান্ত ছিল মানে হি ওয়াজ টায়ার্ড, মানে সে ওই অবস্থায় তাকে আমি দেখেছি, সেটাই আমি বর্ণনা করছি। আর সে ক্লান্ত হয়েছিল, এটার মানে হচ্ছে সে ক্লান্ত কিন্তু আগে ছিল না, সে আগে হয়তো ভালো ছিল, ফিট ছিল, কোনো কারণে সে ক্লান্ত হয়েছে, অর্থাৎ সুস্থ থেকে ক্লান্ত অবস্থা বা অসুস্থ অবস্থার দিকে সে পরিবর্তিত হয়েছে, সেক্ষেত্রেই বিকাম বসাতে হয়। অর্থাৎ যেখানে সেখানে বিকাম বা যেখানে সেখানে ওয়াজার আমরা বসাবো না। আশা করি এই ধরনের গ্রামার তোমরা শিখতে পারছো, এগুলো কিন্তু নোট ডাউন করবে, সুন্দর করে লিখবে,
নোটসগুলো লিখবে, পজ করে করে লিখবে, স্কিপ করবে না, কারণ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এমন কিছু ইউনিক ইনফরমেশন বা ফরমেশন তোমাদেরকে আমি দেখাবো, যেটা কিন্তু সাধারণত কোনো ইউটিউব ভিডিওতে বা অন্য জায়গায় কিন্তু আমরা দেখি না। তো আমরা চেষ্টা করব যাতে করে আমরা প্রত্যেকটা জিনিস মাইনিউটলি শিখতে পারি বা বুঝতে পারি। চলো পরের লাইনটা আমরা দেখে নিই। বনের মধ্যে তাহার বাসা, এই যে লাইনটা দেখতে পাচ্ছি, বনের মধ্যে তাহার বাসা। তো বনের মধ্যে যখন তার বাসা, তার মানে এটা বোঝা যায় যেখানে কোনো ভার্ব নেই, বনের মধ্যে তার বাসা, বাসা তো একটা নাউন, তাহলে অ্যাকচুয়ালি বাসাটাকে বাসা বলে ভাবা যাবে না, ভাবতে হবে বনের মধ্যে সে বাস করত, যেহেতু অতীতকাল তাহলে বাস করত। তাহলে আমরা যদি বলি বাসাটাকে যদি বাসা হিসেবে ধরি, তাহলে কিন্তু সেখানে ডেন বোঝাতে হবে, বা যদি বলি সে বাস করতো তাহলে ডু ভার্ব সেন্সে আসবে। অর্থাৎ যদি নাউন হিসেবে নিই তাহলে তার ভাবটা একরকম হবে, আর যদি বলি আমরা ডু ভার্ব হিসেবে নেব তার ভাবটাও আর একরকম হবে। তো বাক্যটা কি হবে আমরা দেখে নিই। হি লিভড ইন এ ফরেস্ট, তো যেটা বললাম বাসাকে বাসা হিসেবে না ধরে, আমি যদি নাউন হিসেবে না ধরে বাস করতো সেন্সে বলি, তাহলে কি বলবো, হি লিভড। তার মানে এটা কোন কাল, এটা পাস্ট টেন্সকে আমরা ধরছি, তাহলে লিভের পাস্ট ফর্ম কি হয়, লিভড। সরাসরি লিভড বসবে, কোনো ওয়াজ আর বসবে না। এখন এখানে আমাদেরকে আর একটা নিয়ম জানতে হবে, কোনো ব্যক্তি বা কর্তা যদি নিজের কাজ নিজে করে, পাঁচটা সে নিজেই করছিল, সেক্ষেত্রে কোনো বিভাগ বসাবো না, সেক্ষেত্রে সরাসরি তার দুভাবটা বসাবো। আমরা যেখানে সেখানে ওয়াজারটা মারবো না, এটা কিন্তু বারবার আমরা প্র্যাকটিস করবো বা বুঝবো। সে তো নিজেই বাস করতো, তাই এখানে কেন আমি ওয়াজার মারবো। এখানে আর একটা ফরমেশন আমরা কিন্তু করতে পারি। কেমন করতে পারি, যখন কোনো জায়গায় কোনো ক্রিয়ার সাথে ত তে তাম যুক্ত থাকবে, কি যুক্ত থাকবে, ততে তাম, যেমন সে বাস করত, এই বাক্যটায় যদি ততে তামের ব্যবহারটা আমরা মেনটেন করতে চাই, তাহলে কিন্তু এখানে আর একটা ফরমেশন আমরা অবশ্যই এর সাথে শিখে নেব, সেটা কি, উড। ততে তামের জন্য কি করব আমরা, উড বা ইউজড টু প্লাস লিভ, এই কথাটা কিন্তু ব্যবহার করতে হবে। টু এর পরে V1 বা উডের পরে V1, এটা ব্যবহার করব কখন, ক্রিয়া সাথে যখন ততে তাম থাকবে, অতীতকালকে রিপ্রেজেন্ট করবে, তখন আমরা উডের ব্যবহার বা ইউজ টু এর ব্যবহারও করব। এটাও কিন্তু আমরা একসাথে শিখে নেব, সবই কিন্তু ব্যবহার করা যায়। আমি তোমাদেরকে মাল্টিপল ইউজেস শেখাচ্ছি, একটা যদি ভুলে যাও বা একটা মনে করতে না পারো, পরেরটা যদি বিকল্প হিসেবে মনে রাখতে পারো, তার জন্য এটা আমরা করব। তো এই বাক্যটার আর কি হতে পারে, হি ডুয়েলড ইন এ ফরেস্ট। দেখো বাস করা যেমন লিভ হয়, তেমনি আর একটা শব্দ বসানো আছে, সেটা কি, DWELL। এই ডুয়েল মানে কিন্তু বাস করা, এটাও কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে সিনোনিম আকারে। ডুয়েলের পাস্ট ফর্ম কি, এলটি, সেটাই কিন্তু এখানে বসেছি। এবং দেখো এখানেও কিন্তু আমি কোনো ওয়ার কিন্তু বসাইনি, এটা কিন্তু আমি ওয়াজ আর বসাইনি, কিন্তু ওয়াজ ডুয়েল, হি ওয়াজ লিভড, এটা কিন্তু কখনো হয় না। যার বসবাস সে নিজেই করে, সেখানে কোনো ওয়াজ আর বসবে না। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। এবার দেখো, একটা যেমন বাক্য ছিল ঠিক তেমনই কিন্তু এবার আমি বাক্যটা করার চেষ্টা করেছি, সেটা কি, হিজ ডেন। আমরা জানি যখন কোনো সিংহ বা বাঘ তারা কোনো জায়গায় থাকে, সেই বাসাটাকে বলা হয় ডেন বা কেভ। তো সবচেয়ে বেশি ব্যবহার হয় ডেন। আরও একটা শব্দ আছে, সেটা হচ্ছে লেয়ার। এটাও আমরা যে ওয়ান আর্ট সাবস্টিটিউশন আমরা পড়ে থাকি, লেয়ার, ডেন, কেভ, গুহা যেটাকে বলে। তো এই ইউজেসগুলো কিন্তু যদি কেউ করে, সেটা কিন্তু ভুল হওয়ার কথা না, সেটা কিন্তু অবশ্যই সঠিক। তবে কীভাবে লিখবো, তার বাসা ছিল মানে কি, ওয়াজ ইন এ ফরেস্ট, একটা বনের মধ্যে। বন কিন্তু এখানে উল্লেখ করেনি, তো সেখানে আমরা ওই জন্য এ ফরেস্ট বলছি, প্রথমবার বন উল্লেখ করছে, নির্দিষ্ট করে না, তাই এখানে আমরা এ ফরেস্ট বলছি। বনের যেহেতু মধ্যে বলেছে, তাহলে মধ্যে মানে কি, তার মধ্যে মানে হচ্ছে ইন, সেই জন্য এখানে ইন হলো। আর তার বাসা ছিল, অর্থাৎ বাসাটা কিন্তু নিজে ছিল। ব্যক্তি যখন নিজে বা বস্তু যখন নিজে কোথাও থাকে, তখন এই আছি ছিলাম এর মানে হচ্ছে ওয়াজার। ব্যক্তি বা বস্তু নিজে কোথাও আছে, আমি বাড়ি আছি, আই অ্যাম অ্যাট হোম, সে বাড়ি আছে, হি ইজ অ্যাট হোম, আমি বাড়ি ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম, আমার বাড়িতে একটা গরু ছিল, তাহলে এ কাউ ওয়াজ ইন মাই হাউস, এটা বলতে পারি। তো ছিলাম, আছে ওই কথাগুলো যখনই ব্যবহার করব, মনে রাখতে হবে যে এই কথাগুলো যদি কর্তার নিজে কোথাও থাকে তাহলে বিভার, কর্তার কাছে কেউ যদি থাকে তাহলে হবে হ্যাভ ভার্ব। অর্থাৎ আমার একটা গাড়ি আছে,
আমি আছি না কিন্তু আমার কাছে গাইটা আছে, তখন কিন্তু হ্যাভ আর এবং হ্যাজের ব্যবহার হবে, সেখানে কিন্তু বি ভার্ব বসবে না। অর্থাৎ বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দুটোই কিন্তু আছো আছি বা ছিল ছিলামে বসে, কিন্তু দুটোর ব্যবহার ভিন্ন। এই জায়গাটা কিন্তু আমরা এখানে দেখে নেব। তো বাক্যগুলো তোমরা বুঝতে পেরেছো যে আমি দুটো বাক্য করলাম, সেই দুটো বাক্যের কিন্তু ব্যাপারটা কিন্তু এরকমই। এবার আমরা পরের যে বাংলা বাক্যটা আছে সেটা আমরা এবার দেখে নেব। বাসা ছাড়িয়া সে নড়িতে পারে না। বাসা ছাড়িয়া সে নড়িতে পারে না। তো এই বাক্যটা যখন আমরা দেখছি, তাহলে সেখানে কি লেখা আছে? সে নড়িতে পারে না। যখনই কোনো বাংলায় ক্রিয়া পারাপারি কথা থাকবে, তখন আমাকে মনে রাখতে হবে পারাপারি মানেই হচ্ছে ক্যান। পারাপারি মানেই ক্যান। তো আমি কি লিখছি? আমি বাক্যটা তো, এই যে বাক্যটা যেটা আমরা পেলাম সেটা তো একটা গল্পের একটা অংশ। পারাপারি মানে যখন ক্যান হচ্ছে, গল্পের অংশ পাস্ট টেন্স হয়, তাহলে ক্যানের পাস্ট ফর্ম কি হবে? কুড করতে হবে। তো এখানে কি করতে হবে? পারাপারির জন্য আমরা ক্যান ব্যবহার করব না, কুড ব্যবহার করব, এবং নাইট জন্য ব্যবহার করব নট। তাহলে উত্তরটা এখানে এইটুকুনি জায়গায় উত্তরটা কি হবে? কুড নট। কি হবে? কুড নট। মনে থাকবে? তাহলে ক্যান নট মানে পারি না, আর সে পারতো না। বাক্যটা এমন করে ভাবতে হবে, পারি না থাকবেই। তোমাকে কনফিউজ করার জন্য বর্তমানকালে কোনো ক্রিয়া দিয়ে দেবে, কিন্তু গল্প পাস্ট টেন্সে হয়, এখান থেকে কিন্তু তুমি মিসগাইডেড হবে না। তোমাকে কুড নটেরই ব্যবহার করতে হবে। সে নড়িতে পারে না। এবার নড়াচড়া ইংরেজি কি? নড়াচড়া মানে হচ্ছে মুভ। তাই সেই নড়াচড়া মুভ সেটা ব্যবহার করব। এই পুরো বাক্যের কর্তাকে, পুরো বাক্যের কর্তা হচ্ছে সে, মানে সেই অ্যানিম্যালটা, মানে টাইগারটা। বাসা ছাড়িয়া মানে বাসা থেকে, বাসা ছাড়িয়া মানে বাসা থেকে সে নড়তে পারে না। তা ছাড়িয়া মানে কি? বাসাকে আমরা ছেড়ে মানে কি লিভিং কথা ব্যবহার করতে পারি, কিন্তু ওসব যাব না। সিম্পলি আমরা প্রথমে ফ্রমের ব্যাপারটা দেখে নেব। হি কুড নট মুভ। তাহলে হি মানে হচ্ছে সে। তাহলে শেষে ক্রিয়া, মূল ক্রিয়া কি ছিল? নড়া। কিন্তু লাস্টে সাহায্যকারী ক্রিয়া কোনটা ছিল? পারে না। সাহায্যকারী ক্রিয়া লাস্টে বসে আছে, এবং এটা মোডাল ভার্ব ক্যান নট। তো পারে নাটা যেহেতু পাস্ট টেন্সে বসে কুড নট হলো। নড়াটা কি? মুভ। ছাড়িয়া মানে কি বললাম একটু আগে? থেকে, বাসা থেকে সে নড়তে পারে না, তার জন্য কি বসবে? এটা ফ্রম। ছাড়িয়া মানে ফ্রম, এবং বাসা মানে কি? হিজ কেপ বা ডেন। হিজ কেপ বা ডেন। এখন অনেকে বলতে পারো যে আমি এখানে হি ব্যবহার করছি কেন, বা হিজে ব্যবহার করছি কেন? তো এর কতগুলো উত্তর আছে, আমরা দুটো উত্তর দেখে নেব আর শুনে নেব। প্রথম কথা, যেটা একটা গল্প বা একটা মোরাল টাইপের গল্প বা ফেবল টাইপের গল্প, এই ফেবল গল্পে কিন্তু আমরা দেখতে পাই যে অ্যানিম্যালগুলো একটা পুরো ব্যক্তির মতন ক্যারেক্টারিস্টিক তারা পালন করে। অর্থাৎ একটা ব্যক্তির ক্ষেত্রে যে আমরা হি বা শির এইসব ব্যবহার করি, এরাও কিন্তু সেরকম ক্যারেক্টারিস্টিক বিয়ার করে। এই বিয়ার করার জন্য কিন্তু আমরা এদেরকে হি বা শি এভাবে কিন্তু আমরা জেন্ডারে ভাগ করি। আমরা কিন্তু এখানে ইটের ব্যবহার করব না। আর দ্বিতীয়ত